নমস্কার বন্ধুরা, নিলিপসিতা সিম্পলিফাইডে আপনাদের স্বাগত। এর আগে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কিছু ভিডিও আমরা দিয়েছিলাম। সেই সমস্ত ভিডিওতে প্রচুর প্রশ্ন এসেছিল এবং কমেন্ট এসেছিল, এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আমরা আবার একটা ভিডিও নিয়ে এলাম, যেটাতে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমরা বুঝিয়ে দেবো আপনাদের যে কীভাবে আপনারা সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং সঠিকভাবে আপনাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য একটাই অনুরোধ রইল, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। হয়তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যেহেতু এখানে বলা হয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, তাই প্রতিটি বিভাগ আপনারা পড়বেন এবং সঠিক উত্তর দেবেন, এবং কোনো বিভাগে স্কিপ করবেন না। প্রথমে যেটা বলা হয়েছে পারিবারিক পরিচয়। দেখুন, পারিবারিক পরিচয়ের মধ্যে 1 নম্বরে বলেছে পরিবারের প্রধানের নাম, HOF। এই HOF নিয়ে একটা বিশাল কমপ্লেন বলুন বা সংশয় বলুন সবারই রয়েছে যে এটা কার নাম লিখবো। দেখুন, আমি এখানে অ্যারো মার্ক করে দেখিয়েছি, যেখানে 5 নম্বরে পরিষ্কারভাবে লেখা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। তার মানে যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে সেটারটা হচ্ছে অপশনাল, ঐচ্ছিক। তো যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে, আপনারা রেশন কার্ড বের করুন। সেটাতে পরিষ্কারভাবে লেখা আছে 3 নম্বর পয়েন্টে যে পারিবারিক আপনার কে হেড, HOF ওখানে লেখা আছে, পরিবারের প্রধানের নাম লেখা আছে। সেই পরিবারের প্রধানের নাম যদি সেখানে লেখা আছে, তাহলে অবশ্যই এখানে আপনারা তারই নাম লিখবেন। ঠিক আছে, যেমন আমি এখানে একটা নাম দিয়েছি রমেশ চন্দ্র দাস। ঠিক আছে, তারপরে আপনি দেবেন জন্ম তারিখ। তাহলে আপনারা বুঝতে পারলেন HOF কার নাম লিখবেন। HOF আপনার রেশন কার্ডে যে HOF আছে, পরিবারের প্রধান আছে, তার নাম এখানে লিখবেন। তারপরে আপনার জন্ম তারিখ এখানে লিখবেন, সেটা দিন, মাস, বছর, এবং এই সমস্ত ডেটা আপনার আধার কার্ড অনুসারে লিখবেন। তবে অবশ্য একটা বিষয় এখানে বলার, যে এখানে পারিবারিক পরিচয়, পারিবারিক পরিচয়ের মধ্যে এই যে 1 থেকে আপনার এই যে 8 নম্বর আছে, এই যে যতগুলো এই 1 থেকে 8-এর মধ্যে আপনার বিষয়বস্তু লেখার আছে, এই সব বিষয়বস্তু কিন্তু আপনার HOF মানে পরিবারের প্রধানের ডেটা লিখবেন। মানে পরিবারের প্রধানের নাম লিখবেন, পরিবারের প্রধানের ডেট অফ বার্থ লিখবেন, আর পরিবারের প্রধানের যে লিঙ্গ সে হচ্ছে পুরুষ, এবং সমস্ত কিছু কিন্তু আধার কার্ড অনুসারে লিখবেন। তার আধার নম্বর লিখবেন পরিষ্কারভাবে, এবং ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ড লিখবেন। এবারে আসি, যদি ডিজিটাল রেশন কার্ড আপনার না থাকে, তাহলে এখানে তো আপনি এনে লিখবেন, নট অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে আপনি পরিবারের প্রধান কাকে করবেন। এখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল যে যদি আমি হাজব্যান্ডের সঙ্গে থাকি, তাহলে আপনি হাজব্যান্ডের নাম লিখবেন। তবে আমরা একবার 13 নম্বর পেজে যাব। সেই 13 নম্বর পেজে দেখুন পরিষ্কারভাবে বলা আছে যে পরিবারের ডেফিনেশন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এখানে আছে এবং। হতে পারে আপনারা একসঙ্গে থাকছেন, আপনার হাজব্যান্ড বা আপনার হাজব্যান্ডের ভাই বা দাদা, তো হতে পারে তাদের রান্নাঘর আলাদা আলাদা। সেক্ষেত্রে কিন্তু এই এবং লেখা আছে, তার জন্য কিন্তু প্রত্যেকটি পরিবার আলাদা আলাদা হয়ে যাবে, যেহেতু তাদের রান্নাঘর আলাদা আলাদা। তাহলে এখান থেকে আপনি বুঝে নেন, যদি আপনার রান্নাঘর আলাদা হয়, তাহলে আপনি একটা আলাদা পরিবার। এবং যে পরিবারের মধ্যে আপনি থাকছেন, যে রান্নাঘরে আপনারা খাচ্ছেন, তার হেড অবশ্যই এখানে HOF হবে। চলুন তারপরে আমরা এখানে আসব পরিবারের সদস্য সংখ্যা। পরিষ্কারভাবে লিখবেন, সংখ্যায় লিখবেন 3। এখানে আমরা 3 জন লিখলাম। ঠিকানা পরিষ্কারভাবে আপনার আধার কার্ড অনুসারে দেবেন। তারপরে যোগাযোগ নম্বর, এই যোগাযোগ নম্বরের ক্ষেত্রে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর দেন। তার মানে আমি যেটা বললাম 1 থেকে 8 পর্যন্ত, এই যে 1 থেকে 8 সিরিয়াল নম্বর পর্যন্ত প্রত্যেকটি জিনিস কিন্তু পরিবারের প্রধানে দেবেন। এখানে আপনার মোবাইল নম্বর লিখবেন না, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার মোবাইল নম্বর এখানে লিখবেন, এবং তার মোবাইল নম্বরটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হওয়ার দরকার আছে। এবং এক্ষেত্রে দেখুন, এখানে যে আধার নম্বরটা আপনি লিখেছেন, সেই আধার নম্বরে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন। তারপরে আসি আমরা 9 নম্বর। 9 নম্বরে বলছে নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, লিঙ্গ, এইসব সমস্ত দেখুন, এবং পরিবারের সকল সদস্যের ব্যাপারে এখানে আসছে। তাহলে এই 9 নম্বর থেকে আপনার শুরু হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট তার ডেটা। তাহলে প্রথমে এখানে জিজ্ঞেস করছে পরিবারের প্রধানকে, তার নাম লিখলেন, এবং সে কি অন্নপূর্ণ ভাণ্ডার চাইছেন, এখানে হ্যাঁ। যদি এটা মহিলার কোনো নাম হতো, তবে অবশ্যই এটা হ্যাঁ হতে পারতো। তার জন্য যেহেতু এ একজন পুরুষ, তো অবশ্যই এটা হ্যাঁ টিক মার্ক মারবেন না, এখানে হ্যাঁ টিক দেবেন না। তার জন্য দেখুন আমি একটা অ্যারো মার্ক দিয়ে দেখিয়েছি যে যে পরিবারের প্রধান, সে কি চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার। যদি সে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার, তবে এই যে ফার্স্টে হ্যাঁ আছে তাতে আপনি টিক মারবেন, আদারওয়াইজ এটাতে টিক মারার দরকার নেই। কারণ এইখানে জিজ্ঞাসা করছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো উনি কি আবেদন করছে না, উনি আবেদন করছে না। তাহলে কে আবেদন করছে না, সদস্য 1 আবেদন করছে। দেখবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সাইন কে করবে, তো দেখুন এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। কে আবেদন করছে, সদস্য 1 আবেদন করছে, সদস্য 2 আবেদন করছে। তাহলে এরা কিন্তু এই যে লাস্টে 13 নম্বরের পেজে আছে, এই 13 নম্বর পেজে সাইনটা যে আবেদন করছে সে করবে। দেখুন আমি লিখে দিয়েছি মেম্বার 1 or 2। ঠিক আছে, চলুন আমি আবার আসবো এখানে, এটা পরের ব্যাপার। আমি তাও লিঙ্ক করলাম একবার, যে এখানে সাইড কলামে বলা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো আপনি
যে পরিবারের প্রধান সে তো আবেদন করছেন না, করছে কে না সদস্য ওয়ান, হতে পারে তার স্পাউস আবেদন করছে, তার স্ত্রী আবেদন করছে, তার স্ত্রীর নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি স্পাউস, এবং তার আধার নম্বর লিখবেন। এবং তিনি কি চাইছেন অন্নপূর্ণা ভাণ্ডার, অবশ্যই চাইছেন বলেই তো অ্যাপ্লাই করছেন, তো অবশ্যই এখানে হ্যাঁ করবেন। সদস্য টু, যদি তার মেয়ে থাকে তাহলে মেয়ের নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, ফিমেল লিখবে, এবং তার সঙ্গে সম্পর্ক কী এবং আধার নম্বর লিখবে, এবং এই 2 নম্বরে অবশ্যই সেও এটা হ্যাঁ করবে, ঠিক আছে, যদি সে এলিজেবল হয়। নাও তারপরে আমরা আসছি 10 নম্বরে। এখানে জিজ্ঞাসা করছে পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো অবশ্যই এই চয়েফের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন। তো আপনি বলবেন যে এখানে তো ওনার তো আমরা অ্যাপ্লাই করছি না, ওনার অ্যাপ্লাই না করলেও ওনার ডিবিটি অ্যাকাউন্ট এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তার হতে পারে সে কৃষক বন্ধু পেতে পারে, হতে পারে সে বার্ধক্য ভাতা পেতে পারে, তো তার জন্য এখানে তার আইএফসি কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন, ঠিক আছে। এখানে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। সদস্য ওয়ানেরও তাই করবেন এবং সদস্য টু এরও তাই করবেন, ঠিক আছে। আমি এখানে সদস্য টু এর ফিল আপ করিনি, সদস্য ওয়ানের দেখিয়ে দিচ্ছি, এভাবে ফিল আপ করবেন এবং তাদের আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন যেটাতে ডিবিটি লিঙ্ক আছে। তারপরে আসবেন আপনারা প্রাপ্ত বয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর। এখানে ইপিক নম্বর দেবেন, এখানে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর অবশ্যই দেবেন। সেগুলো আপনি ভোটার কার্ডের পেছন দিক থেকে আপনার ব্যাক সাইড থেকে অবশ্যই দেখতে পেয়ে যাবেন। আপনি ইসিআই নেট থেকেও এই ডিটেলসটা পেয়ে যাবেন আপনার। চলুন বিভাগ বলতে এখানে আপনি আনরিজার্ভ না ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি যেটা আপনি হবেন সেটাতে আপনার টিক মারবেন এবং সেই সংক্রান্ত যে সার্টিফিকেট আপনার রিজার্ভ ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে আপনাকে সেটা সাবমিট করতে হবে। তারপরে এখানে বলছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। দেখুন আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনি বলবেন হ্যাঁ আছে অথবা নেই। যদি থাকে তাহলে তার ক্যাটাগরিটা অবশ্যই লিখতে হবে। আমি একটা ক্যাটাগরি দিচ্ছি আর কে SY2, ঠিক আছে। তারপরে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি, অবশ্যই তুলছেন না এটা অবশ্যই হ্যাঁ বা না আপনি টিক করবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, এক্ষেত্রে আপনি দেখবেন আপনার যে বিল্ডিং আছে বা ঘর আছে সেটাতে 3টি বাড়ি 3টি ঘর থাকে তো হ্যাঁ করবেন, যদি না থাকে তো না করবেন। তারপরে পারিবারিক জমির মালিকানা, সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন যদি থাকে, এবং যদি আপনার থাকে তবে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি, ROR এইসব সংক্রান্ত আপনাকে জমির রেকর্ডের কপি আপনাকে এখানে একটা দিতে হবে। তারপরে আপনি এখানে জমির কত পরিমাণ, মানে মালিক সবাই মিলে পরিবারের সকল সদস্য মিলে কত ডেসিমেল বা শতকে আপনি এটা আপনার পরিবারের সকল সদস্যের মিলে কত জমির পরিমাণ রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। এখানে আমি 5 ডেসিমেল লিখেছি, ঠিক আছে। রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ ROR আপনাকে দিতে হবে। যদি আপনার অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অবাণিজ্যিক মানে প্রাইভেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ বা না আপনি লিখবেন, এবং যদি না হয়তো না, আর যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে এই সমস্ত ডিটেলস দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে, এবং যদি গাড়ি জিপ ট্রাক্টর এসব হয় তাহলে সেগুলোর মডেল নম্বর দিতে হবে আপনাকে। এবার আসছি পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য বীমাতে কী করবো। যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে তবে হ্যাঁ করবেন, যদি স্বাস্থ্য বীমা না থাকে তবে না করবেন। সেক্ষেত্রে সরকারি বেসরকারি যে কোনো স্বাস্থ্য বীমা হতে পারে। কিন্তু এখানে দেখুন অনেকেই প্রশ্ন করছিলেন যে আমরা কি স্বাস্থ্যসাথী বা গভর্নমেন্ট প্রকল্পের কোনো যদি ESI হয় তাহলে সেটা কি এখানে লিখবো। দেখুন এখানে বিমার অঙ্ক লিখতে বলছে, প্রিমিয়ামের বিবরণ লিখতে বলছে। সেক্ষেত্রে দেখা যায় যে স্বাস্থ্যসাথী বা ESI এর ক্ষেত্রে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেক্ষেত্রে কোনো সাম অ্যাসিওর্ড থাকে না বা আমাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না, তো সেখানে আমরা এটা লিখতে পারি না। আমরা সেটাই লিখবো যেটা ধরুন মেডিক্লেম টাইপের, ঠিক আছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে যেমন করা হয় সেটা সরকারি, সেটাতে আমরা প্রিমিয়াম দিই। তারপরে ধরুন কোনো ICICI ব্যাংক থেকে কেউ করাচ্ছে সেইগুলো, সেই সব সংক্রান্ত যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে এখানে ডিটেলস তারা লিখবে, ঠিক আছে। তো দেখুন এখানে ঘতে বলা হচ্ছে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, সেক্ষেত্রে যদি আপনার হ্যাঁ হয় তো হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তো নাতে টিক করবেন। তারপরে বলা হচ্ছে যে যদি পরিবারের সদস্যের প্যান কার্ড থাকে তো প্যান কার্ডে আপনি হ্যাঁ, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন। আর যদি না হয় তো না, তাহলে এখানে HOF এর নাম প্যান নম্বর দিতে বলেছে, সদস্য 1-এর নাম ও প্যান নম্বর দিতে বলেছে। তো যা অবশ্যই অনেকের প্যান থাকবে তো তারা কিন্তু এখানে প্যানের ডিটেলস দেবেন, ঠিক আছে। তারপরে আপনি কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান যে আছে তার কর্মসংস্থান কি, যদি সে সরকারি ক্ষেত্রে আছেন বেসরকারি ক্ষেত্রে আছেন তো অবশ্যই টিক করবেন। আমি এখানে বেকার দিয়েছি, আর তার এগেনস্টে আপনাকে এখানে একটা ডকুমেন্ট দিতে হবে। যদি বেকার হয় বা অন্যান্য হয় তো সেক্ষেত্রে তো কোনো প্রয়োজনীয় নথির দরকার নেই। যদি সরকারি ক্ষেত্রে আছে বা কোনো বেসরকারি ক্ষেত্রে আছে এবং স্যালারি পাচ্ছে তাহলে তাকে একটা এখানে ডিটেলস নথি তাকে দিতে হবে। সেরকমই সদস্য 1 এবং সদস্য 2 এর ক্ষেত্রেও। চলুন তারপরে আমরা আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত
সদস্যের সংখ্যা। এখানে সংখ্যা লিখবেন যে 3 জন শিক্ষিত, 1 জন অশিক্ষিত, ঠিক আছে, এবং তাদের শিক্ষিত, যেমন HOF যে আছে সে শিক্ষিত, তারপরে সদস্য 1 শিক্ষিত এবং তার শিক্ষার পরিমাণটা কত, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সে গ্র্যাজুয়েট, তারপরের জন্য লিখলেন হয়তো সেকেন্ডারি, তারপরে যে আছে সে হয়তো পোস্ট গ্র্যাজুয়েট, সেটা আপনি এখানে ডেসক্রাইব করে দিলেন। তারপরে আপনি এখানে আসবেন 5 নম্বরে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী এসব কিছু হোল্ড করছেন, তো এখানে না লিখবেন, ঠিক আছে, যদি হয় তো সেটা অবশ্যই লিখবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ বা না, যদি পেনশন পান তবে পেনশনের স্লিপ কিন্তু এখানে আপনাকে সংযুক্ত করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, মানে আপনার যদি কোনো বিজনেস আছে এবং সেই বিজনেসের আপনার যদি জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া আছে তো অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন এখানে মেনশন করতে হবে, আর সেক্ষেত্রে এখানে আপনি হ্যাঁ করবেন। যা না সে না করবে। পরিবারের মোট বার্ষিক আয়, একটা অ্যাপ্রক্সিমেট এখানে ইনকাম আপনি দেবেন। এখানে কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়নি, অনেকেই বলছিল যে কি সার্টিফিকেট লাগবে কিনা, ইটস ডিপেন্ড যে তারা চাইছে কিনা, বাট এখানে কোনো সার্টিফিকেটের জন্য অ্যাটাচমেন্টের কিছু বলা হয়নি, তাই এখানে অ্যাপ্রক্সিমেট আপনি একটা ইনকাম ক্যালকুলেট করবেন এবং অ্যাপ্রক্সিমেট এটা আপনি এখানে লিখবেন। অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা, তো এক্ষেত্রে অনেকের এটা প্রযোজ্য হবে না, আর যাদের প্রযোজ্য হবে তারা এখানে সেখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন সংখ্যা নম্বর দেবেন, ইস্যু যদি আছে তো ইস্যু নম্বর দেবেন, সার্টিফিকেট নম্বর দেবেন, ঠিক আছে। এবং তারপরে আসছে আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, KCC ARD থাকে, MGCC থাকে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে মেনশন করবেন। পরিবারের প্রধানের না সদস্য 1 সদস্য 2 যে হোল্ড করছে এই কিষাণ ক্রেডিট কার্ড তারা এখানে মেনশন করবেন, ঠিক আছে। তারপরে আসছে SIR সংক্রান্ত, যদি আপনার SIR এর নাম বাদ পড়ে এবং আপনি যদি ট্রাইব্যুনালে মামলা করেছেন এবং সেটা বিচারাধীন, তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, আর যাদের ক্ষেত্রে এটা কোনো নয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় টিক করবেন বা না করবেন। চলুন, তারপরে সদস্য 1 সদস্য 2 অন্যান্য ছবিতে টিক করবেন। তারপরে বিদ্যালয়ে এখানে দেখুন সামাজিক মর্যাদা মানে সোশ্যাল স্ট্যাটাস, তো এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি আপনার শিশু আছে তো শিশুর নাম দেবেন, শ্রেণী দেবেন এবং বিদ্যালয়ের নাম লিখবেন, এবং সেই বিদ্যালয় সরকারি না আধা সরকারি না স্পন্সার্ড সেটা আপনি এখানে মেনশন করবেন, ঠিক আছে। তারপরে আমরা আসছি 10 নম্বর পেজ, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকাকরণ চলছে এবং টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে তো এখানে করবেন, টিকাকরণ হয়নি তো এখানে টিক করবেন, এবং তার সংক্রান্ত একটা নথি এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। টিকাকরণের যে আপনাদের বই থাকে সেই বইটার একটা জেরক্স দিতে হবে। তারপরে সরকারি প্রকল্পের আয়ত্তায় সুবিধা, একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন, দেখুন পরিবারের যে প্রধান হতে পারে সে কোনো সরকারি প্রকল্পের অধীনে DBTর মাধ্যমে টাকা পাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে নামটা লিখবেন যে কৃষক বন্ধু পাচ্ছি বা ওল্ড এজ পেনশন পাচ্ছি, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবেন তার পাশেই বলছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, আপনি কি চাইছেন এটা ছেড়ে দিতে, তো যদি এখানে হ্যাঁ করে দেন তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে, তার জন্য আপনি এখানে কোনো কিছু টিক করবেন না, ঠিক আছে, যদি আপনি পেতে চান, আর যার জন্য আপনার HOF এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপরের দিকে চেয়েছিল, ঠিক আছে। চলুন, তারপরে আপনার সদস্য 1 কি পাচ্ছে, হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে আর হ্যাঁ করবেন না, হ্যাঁ করলে আপনার এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সদস্য 2 হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, হ্যাঁ করবেন না, হ্যাঁ করলে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো লক্ষ্মীর ভাণ্ডার তো অবশ্যই বন্ধ হয়ে যাবে, তো সেটা কিছু নয়, যেটা পাচ্ছেন সেটা এখানে মেনশন করবেন, আর কিছু করার দরকার হবে না। চলে আসবেন এবারে নিচে, আপনি এখানে আপনাকে ঘোষণা ও সম্মতি মানে ডিক্লারেশন দিতে হবে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে যা কিছু প্রদত্ত তথ্য আছে সব কিছু কিন্তু কারেক্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে সম্মততে একটা টিক করবেন আর এখানে সিগনেচার করবেন, ঠিক আছে। সিগনেচার কে করবেন, আর সদস্য 1 সদস্য 2 যারা অ্যাপ্লাই করছে তারা এখানে সাইন করবে, ঠিক আছে। তো হয়তো ফর্মটা অনেক বড়, তবে অধিকাংশ পেজ টিক করাতেই আমাদের পেজ পেরিয়ে গেল, তাই ভয় পাবেন না, ফর্মটা এমন কিছু নয়। ভিডিওটি পারলে সেভ করে নেন, বারবার দেখুন, অবশ্যই পারবেন ফর্মটা ফিল আপ করতে। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে নীল ইপসিতা সিম্পলিফাইডকে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের অবশ্যই শেয়ার করবেন।